মার্কিন যুক্তরাষ্ট্রের একদল নেভি সিল একটি বিশেষ মিশন পরিচালনার জন্য সিরিয়া উপস্থিত হয়েছে। সিল টিমে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার ক্যারেন এবং সিনিয়র চিফ অফিসার জন কেরলি। তারা তাদের দেশের একজন সিআইএ এজেন্টকে সিরিয়া থেকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছে, যাকে কিনা সিরিয়ান মিলিটেন্ট বাহিনী জিম্মি করে রেখেছিল। হয়তো ভবিষ্যতের কোনো একটা পরিকল্পনা বাস্তবায়নে তাকে জিম্মি করে রাখা হয়েছে। এই এজেন্টকে উদ্ধার করা খুবই গুরুত্বপূর্ণ এবং মার্কিন সিল টিম তাকে উদ্ধারে নেমে যায়। কিন্তু পরে তারা সেখানে একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছিল, একটা বড় সন্দেহ। তাদের শত্রুপক্ষকে সেখানে সিরিয়ান মিলিটারি মনে হচ্ছিল না, মনে হচ্ছিল এটা অন্য কোনো এক দেশের সামরিক বাহিনী এবং সিল টিম শত্রুপক্ষের কিছু সদস্যদের মেরেও ফেলেছে। আর এটা করতে গিয়ে একটা বড় গন্ডগোল পেকে গিয়েছিল এবং সামনে তাদের জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছে। কি সেই বিপদ তা পুরো ঘটনা শুনলেই বুঝতে পারবেন। তবে এতটুকু বলতে পারি, সিল টিমের সদস্যদের পরে খুঁজে খুঁজে বের করে হত্যা করা হয়। বিশেষ করে একজন অফিসার জন কেরলি, তার পরিবারের উপর আক্রমণ চালানো হয়, যার প্রতিশোধ নিতে সে পরে মরিয়া হয়ে ওঠে। তাহলে ইউএস নেভি সিলের সে দল উক্ত মিশন করতে গিয়ে কি এমন ষড়যন্ত্রে পড়েছিল এবং কেনই বা পরে তাদের উপর হত্যাযজ্ঞ চালানো হবে? আসুন এই পুরো রহস্য গল্পটা জন কেলি নামক এক দুর্বার তেজি নেভি সিলের মাধ্যমে জানা যাক। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। ঘটনার শুরুতে দেখা যায় সিরিয়ার শহর আলেপ্পো। যুদ্ধবিধ্বস্ত এই শহরের চারদিকে ভাঙচুর আর ক্ষতবিক্ষত অবস্থা। এখানে ইউএস নেভি সিলের একটি দল একটি বিশেষ মিশন চালাতে এসেছিলেন। দলের একজন সদস্য সিনিয়র চিফ জন কেরলি। জনরা তাদের দেশের একজন সিআইএ এজেন্টকে উদ্ধার করতে এখানে এসেছিল, যে কিনা সিরিয়ায় কর্মরত অবস্থায় সিরিয়ান লোকাল মিলিটারি গ্রুপের হাতে জিম্মি হয়। আগতই সিল টিমকে সিআইএ অফিসার রবার্ট রিটারের আন্ডারে কাজ করতে বলা হয়েছিল। রিটার পুরো টিমকে তাদের পরিকল্পনা বুঝিয়ে দেয়। পাশের বিল্ডিংয়েই তাদের এজেন্টকে আটক করে রাখা হয়েছে। সিল টিম সেখানে যাবে এবং ঠিক এই পদক্ষেপ নিয়ে তারা তাদের এজেন্টকে উদ্ধার করে আনবে। এরপর রাত হলে সিল টিম তাদের টার্গেট বিল্ডিংয়ের দিকে অগ্রসর হয়। বিল্ডিংয়ের প্রধান দরজা ভেদ করে এরপর একে একে শত্রু সেনাদের টেকডাউন করে ভিতরে প্রবেশ করা হচ্ছিল। এভাবে কিছু সেনাদের টপকিয়ে চারদিক শত্রুমুক্ত করা হয়। পরে তারা তাদের কাঙ্ক্ষিত রুম বরাবর চলে আসে, যেখানে তাদের জিম্মি হওয়া সিআইএ এজেন্ট আটক ছিল। পরিশেষে সেখানকার মিলিটেন্টদের টেকডাউন করে তাদের সাবজেক্ট অর্থাৎ এই এজেন্টকে সাথে নেওয়া হয়। কিন্তু এখানে সিনিয়র চিফ জন লক্ষ্য করে তাদের মেরে ফেলা শত্রুপক্ষ কোনো সিরিয়ান মিলিটারি নয়, বরং আইডি থেকে জানা যাচ্ছে এরা সবাই এক্স রাশিয়ান আর্মি। এটা জানতে পেরেই জন বেশ চিন্তায় পড়ে গিয়েছিল, কারণ তারা রাশিয়ানদেরকে মেরে ফেলেছে। মানে আমেরিকান নেভি সিল রাশিয়ান আর্মিদের মেরে ফেলল। ব্যাপারটা রাশিয়ান গভর্নমেন্ট তো মেনে নিবেই না, বরং প্রচণ্ড ক্ষেপে ওঠে সেটা দুই দেশের মাঝে বড় গণ্ডগোল তৈরি করতে পারে। এ ব্যাপারে মিশন ইনচার্জ রিটারকে প্রশ্ন করা হলে সে গা ছাড়া ভঙ্গিমায় বুঝায় তার মতে নাকি এগুলো রাশিয়ান আর্মি নয়। এরপর জনরা তাদের এজেন্টকে নিয়ে বিল্ডিং থেকে বের হচ্ছিল, কিন্তু তাদের উপরে শত্রুপক্ষের হামলা হয়। আরপিজি নিক্ষেপ করা হয়েছিল। এতে একাধিক সদস্যের আহত হওয়ার পাশাপাশি একজন সদস্য মারাও গিয়েছেন। এদিকে লেফটেন্যান্ট কমান্ডার ক্যারেন ছাদ ভেঙে নিচে পড়ে গিয়েছিল, আর নিচে বেশ শত্রু সেনা থাকায় সে সেখানে আটক। জন তাকে উদ্ধারের জন্য সাহায্য চাচ্ছিল, কিন্তু রিটার বলে তাদের এজেন্টকে রক্ষা করাই এখন সর্বোচ্চ প্রধান কাজ। অন্য কিছু করতে গিয়ে মিশন ফেল করানো যাবে না। রিটাররা চলে যাচ্ছিল, কিন্তু জন কমান্ডারকে বাঁচাতে নিচে নেমে আসে। এরপর জন এবং কমান্ডার ক্যারেন তারা দুইজন এক হয়ে খুব বিচক্ষণতার সাথে লড়াই করতে থাকে। জনরা এখানে শত্রু বাহিনীর খোদাই করা অস্ত্রে দেখে রাশিয়ান ভাষা এবং তাদের দক্ষতা দেখে স্পষ্ট বুঝতে পারে এরা কোনোভাবেই সাধারণ সিরিয়ান মিলিটারি গ্রুপ নয়। এগুলো সব রাশিয়ান আর্মি, যারা কিনা এখানে ক্যাম্প করে তাদের কোনো একটা কাজ করছে। যাই হোক, জনরা তাদের দলের সেরা দক্ষতা সম্পন্ন লড়াকু হওয়ায় তারা সেখানকার কিছু শত্রু সেনাদের মেরে নিজেদেরকে উদ্ধার করতে পেরেছে। বাইরে তাদের উদ্ধারে নেভি সিলের পক্ষ থেকে হেলিকপ্টার চলে এসেছিল। এরপর জনরা তাদের টিমের সাথে মিলিত হয়, হেলিকপ্টারে উঠে পড়ে। পরে তারা জায়গাটা ত্যাগ করতে সক্ষম হয়েছে। তবে জন রিটারের উপর ভীষণ ক্ষেপেছিল। রিটারকে প্রশ্ন করা হয় এখানে যে রাশিয়ানরা থাকবে তা আগে কেন খুলে বলা হয়নি। রিটার এর কোনো স্পষ্ট জবাব না দিয়ে শুধু বলে তাদের মিশন ছিল এজেন্টকে উদ্ধার করা, যেটা সম্পন্ন হলো। এরকম আজগুবি উত্তর পেয়ে জন রিটারকে চাপটে ধরেছিল, তবে কমান্ডার জনকে থামিয়ে দেয়। ফিরে যাওয়ার সময় আবার সিল টিমের পক্ষ থেকে আলেপোর বিল্ডিংগুলোতে মিসাইলও নিক্ষেপণ করা হয়। এভাবে স্থানটাকে পুরোপুরি নিঃশেষ করে দিয়ে এই মিশনের ইতি টানা হলো। এরপর 3 মাস পরের ঘটনা। জন কেলি তার ছুটির সময়গুলো তার স্ত্রী প্যামের সাথে পার করছে। স্ত্রী প্যাম প্রায় 8 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। জন ছুটিতে বাড়িতে রয়েছে, আর সে আজ একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে এসেছিল।
তার থেকে জানা যায় প্যামের ডেলিভারির পর সে প্রাইভেট সিকিউরিটির একটি নতুন পেশায় যুক্ত হবে। সিল টিমে আর থাকবেন না। বাচ্চা আসার পর দায়িত্ব বাড়বে, তাই ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপারটা মাথায় রাখা উচিত। ঠিক জনের মতো করে অন্য সাথীরাও যার যার বাসায় ফ্যামিলি টাইম পার করছিল। এখানে এই প্রত্যেক সিল অপারেটিভ যারা কিনা জনের সাথে টিম আপ হয়ে উক্ত উদ্ধার মিশনে যায়, তারা ছুটিতে বাসায় আছে। একজন সিল অপারেটিভ যার নাম রৌডি, তিনি বাড়ির ময়লা ফেলার জন্য বাইরে আসেন, আর তখনই একটি গাড়ি ধাক্কা মেরে রৌডিকে পিষে চলে যায়। এতে তিনি তৎক্ষণাৎ মৃত্যুবরণ করেন। অন্যদিকে আরেকজন নেভি সিল তার বাসায় ফেরার পথে জ্যামে আটকা পড়েছে। সে তার প্রেমিকার সাথে ফোনে কথা বলছিল। চারদিকে প্রচুর ভিড়। সে কিছু বুঝে ওঠার আগেই সামনের গাড়ি থেকে একজন স্নাইপার নেমে একাধিক গুলি করে উক্ত অপারেটিভকে মেরে ফেললে। এখানে যারাই কিনা সিরিয়ার মিশনটিতে যোগ দিয়েছিলেন তাদেরকে ধরে ধরে মেরে ফেলা হচ্ছে। আর এক্ষেত্রে জন কেলিও বাদ যাওয়ার কথা নয়। জন তাদের অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরেছিল। তার আচরণে এটা স্পষ্ট হয় সে একজন আদর্শ স্বামী, আর সে এখন তার নবাগত শিশুর পিতা হওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্যাম আজ প্রচণ্ড ক্লান্ত থাকায় একা ঘুমাতে চাচ্ছিল, তাই জন তাকে একা থাকতে দিয়ে সে নিচের গেস্ট রুমে এসে ঘুমের প্রস্তুতি নিচ্ছে। আচমকা বাড়ির বিদ্যুৎ চলে যায়। কালো পোশাকে কয়েকজন দুষ্কৃতিকারীকে দেখা যাচ্ছে তারা জনের বাসায় প্রবেশ করে বৈদ্যুতিক লাইন কেটে দিয়েছে। এরপর তারা ধীর পায়ে উপরতলা এগিয়ে যাচ্ছিল। এদিকে জন ল্যাপটপে চার্জ দেওয়ার সময় দেখে বাসায় বিদ্যুৎ নেই, আবার উপরতলায় কিছু মানুষের হাঁটারও শব্দ পাওয়া যাচ্ছে। বিপদের আঁচ পাওয়ায় জন বন্দুক বের করে নেয়। এরপর ধীর পায়ে উপরে উঠতে থাকে কে আসলো তা জানার জন্য। এদিকে দুষ্কৃতিকারীদের একজন প্যামের রুমে প্রবেশ করেছিল। সাইলেন্সার লাগানো বন্দুক দিয়ে একাধিক গুলি চালানো হয়। তারা মূলত সপরিবারে জনকে হত্যা করতে এসেছিল, কিন্তু ভাগ্যক্রমে জন এখানে ছিল না। কাঁথায় মুড়ে থাকা অবস্থায় শুধু প্যাম এখানে হত্যার শিকার হয়েছে। ব্যাপারটা না বুঝতে পেরে ঘাতকরা মনে করে তাদের কাজ সম্পন্ন হলো। পরে আবার এই দুষ্কৃতিকারীদের আরেকজন এসে উক্ত হামলাকারীকে জিজ্ঞেস করে সে কি তৈরি। সে জানায় তৈরি। এরপর এই ঘাতককে তারই সদস্য গুলি করে মেরে ফেললে। মানে এখানে প্রথমে জনদেরকে হত্যা করা হবে এবং তারপর ঘাতকদের একজন স্বইচ্ছায় খুন হয়ে এই রুমে পড়ে থাকবে। এটা একটা বড় মাপের ষড়যন্ত্র। গুপ্ত একটা মিশন চালানো হচ্ছিল এখানে। এদিকে জন উপরতলায় আসলে কিছু ঘাতকদের দেখামাত্র ডিরেক্ট শুট করে মেরে দেয়। এভাবে সে দুইজনকে মারতে পেরেছিল, কিন্তু আরেকজনকে মারতে গিয়ে যে কিনা প্যামের রুম থেকে বেরোচ্ছিল সেও জনের উপরে ফায়ার করে। এতে জন এবং উক্ত ঘাতক দুইজনই গুলিবিদ্ধ হয়। জন বেশি আহত হয়েছিল, কারণ তার গায়ে প্রতিরক্ষার কিছু ছিল না, কিন্তু ঘাতকটির প্রস্তুতি ছিল। তাই তুলনামূলক কম আহত থাকায় সে আবার জনকে গুলি করতে চায়। তবে তার গুলি শেষ হয়ে গেছে সেই মুহূর্তে। তাই সেই ঘাতক তখন কোনোরকম নিজেকে দাঁড় করিয়ে নেয়। এরপর সে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে কিন্তু জন সেই ঘাতকের মুখ দেখতে পেরেছিল। এরপর জন কোনোরকম গা ঘেঁষে তার স্ত্রীর রুমে গিয়ে যায়। পুরো বিছানা রক্তাক্ত হয়ে আছে। স্ত্রীর বিভৎস লাশ দেখে সে সহ্য করতে পারছিল না। প্রচণ্ড ক্রোধ আর অসহ্য যন্ত্রণায় সে জ্ঞান হারিয়ে ফেললে। কিছু সময়ের মধ্যেই উদ্ধারকর্মীরা চলে এসেছিল। এরপর জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এদিকে ইউএস নেভি সিলের একটি জরুরি মিটিং ডাকা হয়েছিল। সিআইএ অপারেটিভ রিটার বলে এ পর্যন্ত তাদের 3 জন অফিসারের উপর অ্যাটাক হয়েছে। যদিও জন কোনোরকম বাঁচতে পেরেছে, কিন্তু বাকি 2 জন ঘটনাস্থলেই মারা যান। এই 3 জন তাদের ডিফেন্সের খুবই অ্যাক্টিভ সদস্য ছিলেন। অনেক মিশনে গিয়েছেন, তাদের সেরাটা দিয়ে কাজ করেছেন। তাই তাদের শত্রু থাকা বা তাদের উপর এরকম আক্রমণ আসা অস্বাভাবিক কিছু না। তবে সিল টিমের যারা এ সময় ছুটিতে আছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে এবং প্রয়োজনে পুলিশি হেফাজতও দেওয়া হবে। রিটারের এই কথাগুলোর একটা কথাতে লেফটেন্যান্ট কমান্ডার ক্যারেন বেশ ক্ষেপে গিয়েছিলেন। তার একই টিমের 3 সদস্যের উপর আতর্কিত হামলা হয় ঠিক সিরিয়া থেকে আসার পরপরই, যেখানে কিনা 2 জন মারা গিয়েছেন, একজনের স্ত্রী পর্যন্ত মারা যায়। বিষয়টা ক্যারেনের কাছে কোনোভাবেই স্বাভাবিক মনে হচ্ছে না। সে রিটারকে প্রশ্ন করে রিটার কিভাবে এত সহজ করে বলল এরকম অ্যাটাক হওয়া আহামরি বিষয় নয়। এটা অবশ্যই জটিল বিষয়, আর তদন্ত করা এখানে বাধ্যতামূলক। রিটারের আচরণ ক্যারেনের কাছে সন্দেহজনক লাগছিল। তাই ক্যারেন তাকে সতর্ক করে দেয় এখানে কোনো রকম লুকানো রহস্য থাকলে রিটার যেন সব পরিষ্কার করে খুলে পড়ে, নয়তো পরে ভালো হবে না। রিটার তখন জানায় তারা এই ঘটনায় তদন্ত চালাবে। এদিকে জন আইসিইউতে কোনোভাবে বেঁচে যাওয়ার পর চিকিৎসারত অবস্থায় ছিল। কমান্ডার ক্যারেন শুধু সিল টিমের একজন লিডার ছিলেন না, সে জনের একজন ভালো বন্ধুও ছিলেন। তাই এই বিষয়টা তিনি নিজ দায়িত্বে খতিয়ে দেখবেন। আর আপাতত তিনি জনকে জানান আক্রমণে তার স্ত্রী এবং তাদের আগত সন্তান বাঁচতে পারেননি। জন এই কষ্ট সহ্য করতে পারছিল না। কোনো রকমে সামলে সে শুধু ওইসব ঘাতকদের নাম জানতে চায়। এগুলো কাদের কাজ আর কি উদ্দেশ্যে আক্রমণ করা হলো। ক্যারেনের কাছেও এর কোনো উত্তর নেই। জন বলে তার স্ত্রী রুমে একজন ঘাতকের লাশ আগে থেকেই পড়েছিল, যাকে সে মারেনি।
পাশাপাশি পালিয়ে যাওয়া ঘাতকটিকেও সে দেখতে পেরেছে। এরা সবাই ছিল অস্ত্র চালাতে পারদর্শী এবং প্রফেশনাল। জন ক্যারেনের কাছে শুধু ওই পালানো ঘাতকটির পরিচয় জানার অনুরোধ করে, কিন্তু সবার আগে যেটা প্রয়োজন তা হচ্ছে গভীর তদন্ত। আর ঘাতকদের পরিচয় বের করা হলেও উপর মহলের পারমিশন ছাড়া জনকে তাদের নাম দেয়া হবে না। এই ঘটনায় ক্যারেন প্রচণ্ড ক্ষেপে আছে। এদিকে ডিফেন্সিভ বা প্রতিরক্ষা বিভাগের প্রধান থমাস ক্লে ক্যারেনের কক্ষে এসে উপস্থিত হন। থমাস ক্যারেনের থেকে জন সম্পর্কে জানতে চাচ্ছিলেন। এরপর তিনি ক্যারেনকে সিআইএ হেডকোয়ার্টারে একটি গোপন মিটিংয়ে আসার জন্য বলে যান। মিটিংয়ে থমাস ক্লের পাশাপাশি সিআইএ অপারেটিভ রিটারও উপস্থিত ছিল। রিটার এখানে সেই সব ঘাতকদের তথ্য নিয়ে এসেছে যারা জনের বাড়িতে আক্রমণ চালিয়েছিল। ধারণা করা হচ্ছে এরা সবাই রাশিয়ান এফএসবি। এখানে এফএসবি অর্থাৎ রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিস এর লোক। গত সিরিয়া মিশনে ইউএস নেভি সিল কিছু রাশিয়ানদের হত্যা করেছিল, যারই প্রতিশোধ স্বরূপ সম্ভবত রাশিয়ান মিলিটারি জনদের উপরে এই সিক্রেট আক্রমণ চালিয়েছে। এখানে 3 জন ঘাতকদের তথ্য ছিল, কিন্তু ক্যারেন চতুর্থ লোকটির তথ্য জানতে চায়, যে কিনা ওই দিন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। রিটার জানায় ওই লোকটির তথ্য পাওয়া যায়নি, আর এছাড়া তারা আর এই ব্যাপারে তদন্ত করতে পারবেন না। বিষয়টি আর এখন তাদের হাতে নেই, এফবিআই ডিপার্টমেন্টে চলে গেছে। তারাই বাকি সব তদন্ত করবে এবং ব্যবস্থা নেবে। এরপর ক্যারেন সরাসরি এসে জনের সাথে সাক্ষাৎ করে। যদিও এই পরিচয়গুলো অন্য কাউকে দেয়া বারণ ছিল, কিন্তু ক্যারেন এগুলো জনকে দেয়। এই ঘাতকদের রাশিয়া থেকে আমেরিকা প্রবেশের পাসপোর্ট ইস্যু করে দিয়েছিল আন্দ্রে ভ্যালিয়াভ, যিনি আমেরিকায় অবস্থানরত রাশিয়ান কূটনীতিবিদ। অতীতে তিনি আবার একজন সাবেক এফএসবি কর্মকর্তাও ছিলেন। তো যেহেতু সে বাকি 3 জনের পাসপোর্ট ইস্যু করেছে, তাই সেই বলতে পারবে পলায়নকারী চতুর্থ জনের পরিচয় কি। কিন্তু এই ভ্যালিয়াভকে এখনও কেন জানি জিজ্ঞাসাবাদ করা হয়নি। সে আপাতত ধরাছোঁয়ার বাইরে রয়েছে। জনের চিকিৎসা শেষ হয়েছিল। রাতে জন তার বাড়ি যায়, যেটা কিনা আপাতত সিল করে রাখা হয়েছে। কিন্তু জন তার স্ত্রীর এই মৃত্যু কোনোভাবেই মানতে পারছিল না। তার শুধু প্রতিশোধ দরকার, এসবের কারণ জানতে হবে। তার এ বাড়ির বেসমেন্টে একটি গুপ্ত রুম ছিল, যেখানে জন কিছু অস্ত্র গোপন করে রেখেছে। এগুলো নিয়ে এরপর জন উন্মাদ সেজে নেয়। গায়ে মুখে মদ ঢেলে সে মাতাল অভিনয় করছিল। পরে সে এসে রাশিয়ান দূতাবাসের ভিতরে প্রবেশ করতে চায়। মোট কথা সে দূতাবাসে নজর রাখছিল ডিপ্লোম্যাট ভ্যালিয়াভ কখন বের হতে পারে। তাকে উন্মাদ মনে করে গার্ডরা শুধু দূরে যেতে বলছিল, এর বেশি কিছু করে না। আর এই কৌশলেই জন ভ্যালিয়াভের দেখা পেয়ে যায়। ভ্যালিয়াভ বিমানবন্দরের দিকে এগিয়ে যায়। তিনি আমেরিকা থেকে এক প্রকার পালাতে চাচ্ছিলেন। তবে জন দ্রুত গাড়ি চালিয়ে পরে ভ্যালিয়াভের গাড়িতে আক্রমণ করে। এরপর সে গাড়িতে তেল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিল। জন জ্বলন্ত গাড়িতে ঢুকে 2-3টি গুলি চালানোর পর সে উক্ত চতুর্থ ব্যক্তির নাম জিজ্ঞেস করছে, কে তার স্ত্রীকে খুন করল। ভ্যালিয়াভ বলেন ব্যক্তিটির নাম হচ্ছে ভিক্টর রাইকভ। তবে এই ব্যক্তিকে জেরা করে কিছুই হবে না, কারণ আসল ঘাতকরা তো হচ্ছে অন্য জায়গায়। ভ্যালিয়াভ বলে সবই ঠিক ছিল, শুধু জনের বেঁচে যাওয়াটা তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে জনও বাঁচতে পারবে না, সে যেখানেই যাক না কেন তাকে মেরে ফেলা হবেই। এরপর জন গুলি চালিয়ে ভ্যালিয়াভকে হত্যা করে। চারদিক পুলিশ ঘিরে ফেলেছিল। জন আত্মসমর্পণ করে, তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে খবরে আমেরিকা বনাম রাশিয়া 2 দেশের রিপোর্টারদের মধ্যে তুমুল বিতর্ক চলছিল। ইউএস নেভি সিলের উপরে রাশিয়ার অ্যাটাকের ব্যাপারটা কোনোভাবে লিক হয়ে খবরের চ্যানেলে চলে যায়। পাশাপাশি রাশিয়ান ডিপ্লোম্যাটকে সরাসরি জন হত্যা করেছে। আত্মঘাতী ব্যাপারগুলোতে 2 দেশে গণ্ডগোল পাকবে এরকম একটা অবস্থা। অপারেটিভ রিটার বলেন নেভি সিলদের উপরে রাশিয়ান হামলা এটা ফাঁস হওয়ার কথা ছিল না, ব্যাপারটা একদম টপ সিক্রেট। তবে সেক্রেটারি ধারণা করছেন ফাঁসটা সম্ভবত করেছে কমান্ডার ক্যারেন। তার কাছে ঘাতকদের তথ্য ছিল। তবে তাতে আসলে থমাসের কোনো আক্ষেপ নেই, বরং তথ্য ফাঁস হয়ে ভালোই হয়েছে। এমনকি রাশিয়ান ডিপ্লোম্যাটের হত্যাতেও সে খুশি হয়েছে বলে জানান দেয়। থমাসের মতে সিস্টেমে থেকে তারা কিছু অপরাধের সাজা দিতে পারে না বা তাদেরকে এড়িয়ে চলতে হয়, কিন্তু জন সেটা করে যথাযথ জবাবই দিয়েছে। পরে যা হবে দেখা যাবে। এদিকে কারাগারে জনের সাথে দেখা করতে এসেছিল ক্যারেন। ক্যারেন বলে প্রতিশোধের নেশায় জন পরিস্থিতি জটিল করে ফেলেছে। ডিপ্লোম্যাট হত্যার ব্যাপার রাশিয়া মানবে না। আর জন যে কারাগারে রয়েছে এটা রাশিয়ান অপরাধী দ্বারা পরিপূর্ণ। এখানে যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে। জন তখন বলে তাকে শুধু শুধু এরকম একটা কারাগারে পাঠানো হয়নি যেখানে রাশিয়ান অপরাধী দ্বারা পূর্ণ থাকবে। তার কাছে একটা তথ্য আছে যা জানা অন্ততপক্ষে সেক্রেটারি থমাসদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই কারাগারে থেকে তার কিছু হলে তার জানা হবে না। তাই জন সেক্রেটারি থমাসের মাধ্যমে তাকে দ্রুত জেল থেকে বের করানোর জন্য বলবে। এরপর জনকে তার কক্ষে নিয়ে যাওয়া হয়। রুমে জন শুনতে পায় বাইরে কিছু রাশিয়ান কথা বলছে, কিছুর পরিকল্পনা করা হচ্ছিল।
পরে গার্ডরা এসে জনকে বলছে তাকে তাদের সাথে বাইরে কোথাও যেতে হবে, কিন্তু জন তো এভাবে কোথাও যাবে না। বিপদ সন্নিকটে দেখে জন হাতের কাছে যা পাচ্ছিল তা দিয়ে নিজেকে রক্ষার প্রস্তুতি নেয়। এরপর একাধিক গার্ড হুমড়ি খেয়ে ঢুকে পড়লে ব্যাপক লড়াই বেঁধে যায়। কিন্তু জন একজন প্রশিক্ষণপ্রাপ্ত নেভি সিল, তার মধ্যে সে আবার দলের সেরা অপারেটিভের খেতাবও পেয়েছে। তাকে হারানো যাচ্ছিল না। একজনকে মৃত্যুর মুখে নিয়ে সে বাকি সকল গার্ডদেরকে বাইরে যেতে বলে দেয়। তবে এরই মধ্য দিয়ে ইউএস মার্শালের একটি টিম ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। জনকে একটি ফোন দেয়া হয়। কমান্ডার ক্যারেন বলছে জন তাদের পাঠানো মার্শাল টিমটি অনুসরণ করে সেখান থেকে বেরিয়ে যাক। এরপর জনকে কারাগার থেকে বের করে নিয়ে সরাসরি একটি গুপ্ত জায়গায়, যেটা কিনা ছিল একটি কারখানা, সেখানে উপস্থিত করা হলো। একটি মিটিংয়ে ছিল সিআইএ প্রধান সারা ডিলার, সেক্রেটারি থমাস, রিটার এবং তারা দুইজন। জন বলে সে ওই পলায়নকারী রাশিয়ান ঘাতকের নাম জানতে পেরেছে, ভিক্টর রাইকভ। এই নাম শুনে সিআইএ ডিপার্টমেন্ট বেশ অবাক হয়েছিল, কারণ রিটার জানায় উক্ত নামের ব্যক্তিটিকে নাকি অনেক আগেই মেরে ফেলা হয়েছে, যে কিনা তাদের দেশের জন্য খুবই ক্ষতিকর একজন ছিল। উক্ত ব্যক্তিটির পরিচয় সে একজন সাবেক রাশিয়ান মিলিটারি অফিসার, যে সরাসরি এফএসবির হয়ে কাজ করেছে। সে বিকৃত আদর্শ চর্চা করত, যার ভাবনাই ছিল আমেরিকার বিশেষ কিছু জায়গায় হামলা চালালে আমেরিকাকে পৃথিবীর বুকে দমিয়ে দেওয়া সম্ভব। সে তুখর পরিকল্পনা নিয়ে বেশ কিছু এজেন্টকে আমেরিকা ঢুকিয়েছিল, যারা তার ভাবনার পক্ষে কাজও করে গেছে, কিন্তু পরে তাকে খুঁজে মেরে ফেলা হয়। তবে তারপরও জনকে বেশ কিছু ঘাতকের ছবি দেখানো হয়। জন দেখা মাত্রই পলায়নকারী লোকটিকে চিহ্নিত করতে পারে, এবং সেই লোকটি আসলেই ভিক্টর ছিল। অর্থাৎ সিআইএ যা ভেবেছে তা সত্য নয়, ভিক্টর এখনও বেঁচে আছে। এই লোক দেশের জন্য বিপজ্জনক, হয়তো সেই এত সব করছে দুই দেশের মধ্যে সংঘাত লাগানোর জন্য। তাকে খুব দ্রুত খুঁজে বের করে আটক করা উচিত। একটি মিশন করার জন্য প্রস্তাব দেওয়া হয়। কয়েকজন সিল অপারেটিভ রাশিয়া গিয়ে রাইকভকে জব্দ করে নিয়ে আসবে। মিশনটিতে যাওয়ার জন্য জন জোর দাবি জানিয়েছিল, তবে ক্যারেন তাতে বাধা দেয়, বলে জনের মানসিক অবস্থা ঠিক নয়, পরিস্থিতি জটিল হতে পারে। কিন্তু জন বলে তার যে পরিমাণ ক্ষোভ, তাতে এই মিশন তার থেকে অন্য কেউ ভালো করতে পারবেন না। তবে সব দিক বিবেচনায় থমাস জনকে যাওয়ার অনুমতি দিয়ে দেন। পরের দিন জনরা একটি বিমানযোগে রাশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তারা এখন জার্মানিতে আছে। এখান থেকে তারা রাশিয়ার আকাশসীমায় প্রবেশ করবে। এরপর প্যারাশুট হয়ে তাদের গন্তব্যস্থলে নেমে যাবে, যেখানে রাইকভ লুকিয়ে আছে। এটা একটা টপ সিক্রেট মিশন, তাই তারা সাধারণ যাত্রী বিমান নিয়ে যাচ্ছিল, যাতে রাশিয়া কোনোভাবেই বুঝতে না পারে আমেরিকান বাহিনী তাদের সীমানায় প্রবেশ করছে। তবে একটা ব্যাপার, রিটার তাদের সাথে যাচ্ছিল না, সে আরেক বিমানযোগে যাচ্ছে। এরপর বিমান উড্ডয়ন করা হয়। কয়েক ঘন্টার মধ্যেই তারা রাশিয়ার আকাশসীমায় ঢুকে পড়েছিল। জনরা তাদের গেটআপ নিয়ে নেয়। এরপর গন্তব্যস্থলে পৌঁছলে তারা বিমান থেকে ঝাঁপ দিবে, কিন্তু ঠিক সেই মুহূর্তে কিছু রাশিয়ান যুদ্ধবিমান চলে এসেছিল। আর আসামাত্র তারা জনদের বিমান ফিরিয়ে নিতে বলে, তারা ওয়ার্নিং দেয়। কিন্তু জনদের পাইলট পরিস্থিতি বুঝতে গিয়ে একটু বিলম্ব করে ফেলেছে, আর এতেই সরাসরি মার্কিন বিমানে হামলা করা হলো। একটি মিসাইলে ইঞ্জিন ধ্বংস করে দেওয়া হয়েছে। ব্যালেন্স হারিয়ে বিমানটি পতিত হচ্ছিল। পরিস্থিতি নড়বড়ে। অফিসাররা নিজেদেরকে সিট বেলে বাঁধিয়ে দেয় যতটা সম্ভব ক্ষতি কমানোর জন্য। এরপর বিমানটি বারেন্স সাগরে পতিত হয়। এই ঘটনায় জনদের একজন সদস্য মারা গিয়েছিল, তবে বাকিরা কোনো রকমে বিমান থেকে বেরিয়ে নিজেদের জীবন রক্ষার চেষ্টা চালাচ্ছে। এখানে মিশন ফেইলি হয়েছে, তবে জন হার মানতে রাজি নয়। তাই সে বিমান থেকে বেরোনোর আগে তাদের অস্ত্র সামগ্রী খুঁজে বের করে। অস্ত্র, ব্যাকপ্যাক, প্রয়োজনীয় উপাদান, এতে জনের জীবন হুমকির মুখে পড়ে গিয়েছিল। তবে তারপরও সে এটা করে এবং সর্বশেষ বের হয়েও আসতে পেরেছে। এরপর টিম মেম্বাররা একত্র হয়, অস্থায়ী লঞ্চ ফুলিয়ে নেয় এবং পরে একটি বন্দর এলাকায় এসে টানেলের নিচে অবস্থান করে। সকালে জনরা একটি বদ্ধ গুদামে আলোচনা করছিল। জন বলে বিমানে যে ইউএস মিলিটারি রয়েছে এটা রাশিয়া টের পেল কিভাবে? কেউ তো আছে যে এত সব খবর রাশিয়াকে দিয়ে বেড়াচ্ছে। এখানে রিটারের প্রতি জনের প্রবল সন্দেহ। সেই একমাত্র যে কিনা তাদের বিমানে ওঠেননি, আবার সেই সিরিয়া থেকে তাদের আক্রমণ পর্যন্ত সব ব্যাপার ঘোলাটে করে রেখেছে। জনদের এসব উত্তর জানা দরকার। অন্যদিকে রিটার রাশিয়া এসে একটি গুদামে অবস্থান করছিল। আচমকা সেখানে জনরা আক্রমণ করে রিটারকে পাকড়াও করা হয়। এখানে কিছু লোকদের দেখা যাচ্ছে যাদের কিনা রিটার কিছু টাকা দিয়ে রেখেছিল। কোনো কিছুর চুক্তি হচ্ছিল এখানে। জন এই সবগুলো ব্যাপারের জবাবদিহিতা চায়। রিটার বলে যখন সে জানতে পেরেছিল জনদের বিমান ক্র্যাশ করেছে, তখন সে সিদ্ধান্ত নেয় সেই রাইকভকে আটক করার কাজটি সম্পন্ন করবে, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য সেই রাশিয়ান গুপ্তচরদের ভাড়া করেছিল, যারা তাকে রাইকভের বাসা পর্যন্ত নিয়ে যাবে এবং তাকে পাকড়াও করে আমেরিকা পাঠাতেও সাহায্য করবে। তবে এখানে রাশিয়া কেন জনদের বিমানকে ভিতরে প্রবেশ করতেই দিল না, বা তারা কি মিলিটারি আসার খবর পেয়েছে, এই ব্যাপারে রিটারের কোনো ধারণা নেই।
তো রিটারকে ছেড়ে দেওয়া হলো। বিকালে সবাই রাইকবের অবস্থানরত বিল্ডিংয়ের পাশের একটি বিল্ডিংয়ে এসে উপস্থিত হয়। রাত হলে তারা টার্গেট বিল্ডিংটিতে এগিয়ে যাচ্ছে। সেখানে রাইকবকে আটক করতে হবে, তবে তাকে মেরে ফেলা যাবে না। কিন্তু প্রতিশোধের নেশায় আগুন জন তাকে হত্যা করতে চায়। এজন্য সে বাকি সদস্যদের দরজা আটকিয়ে দিয়ে সে রাইকবের রুমে ঢুকে পড়ে। এরপর রাইকব এবং জন মুখোমুখি হয়েছে। কিন্তু এখানে রাইকব কিছু অদ্ভুত রহস্যজনক কথা বলছিল। সে বলে সে নাকি জনের স্ত্রীকে খুন করেনি, একটি সিদ্ধান্তের জন্য তার স্ত্রীর খুন হয়েছে। রাইকব বলে সে বা জন তাদের মধ্যে আসলে কোনো ভেদাভেদ নেই, তারা দুইজন দাবার দুটি গুটির মতো, যারা কিনা তাদের একই রাজার জন্য সবকিছু ত্যাগ করে যাচ্ছে। রাইকব জানায় সেও একজন মার্কিন এজেন্ট এবং সে আমেরিকার সিআইএ এর জন্য কাজ করে যাচ্ছিল। রাইকব নিজেকে একজন দেশপ্রেমিক আমেরিকান হিসেবে দাবি করে এবং সে এও বলে দেশের জন্য সে মরতেও প্রস্তুত। সে এও বলছিল এখনই সে নিজে মারা যাবে এবং পাশাপাশি জনদের সবাইকে নিয়ে সে মারা যাবে। রাইকব তার পুরো শরীরে বিস্ফোরক লাগিয়ে রেখেছে এবং জনদের জন্য অপেক্ষা করছিল কখন জনরা আসবে এবং সে তাদেরকে নিয়ে মরতে পারবে। মানে জনরা যে এখানে আসবে এটা রাইকবের আগে থেকেই চান না। রাইকব বলে তাকে রাশিয়ান এজেন্ট বলা হয়েছে বা আমেরিকার জন্য বিপদ বলা হয়েছে, এগুলো সবই মিথ্যা। বরং তাকে এবং জনদেরকে ব্যবহার করা হচ্ছে একটা মিশন চালানোর জন্য, যেটা জনরা নিজেরাও জানে না। এমন কিছু করতে হবে যাতে রাশিয়ার প্রতি আমেরিকার আক্রমণ বোঝানো যায়। মনে হয় যেন আমেরিকা রাশিয়াকে আঘাত করছে, এতে যেন দুই দেশের মধ্যে গণ্ডগোল তৈরি হয়। রাইকব এখানে শেষে এও বলে তাদের এই মৃত্যুগুলো নাকি খুবই মূল্যবান, কেননা আমেরিকার উন্নতি বা একটা স্বার্থের জন্য তাদেরকে মারা হচ্ছে। এরপর রাইকব ডিটোনেটর প্রেস করে তার বিস্ফোরণ ঘটিয়ে দেয়। বিশাল বিস্ফোরণে বিল্ডিংয়ের একাংশ ভেঙে গিয়েছিল, তবে জন নিজেকে কোনো রকমে রক্ষা করতে পেরেছে। বাকি সঙ্গীরা ওইদিকে চলে এসেছিল, কিন্তু তারা আসতেই দূর থেকে গান ফায়ারিং শুরু হয়ে যায়। মানে দূরে কিছু স্নাইপার রয়েছে যারা জনদের পুরো টিমকে হত্যা করতে চাচ্ছে। তাহলে রাইকব যা বলল তা সত্য। তাদের রাইকবকে আটক করার জন্য পাঠানো হয়নি, বরং তাদের সবাইকে মারার জন্য পাঠানো হয়েছে এবং মেরে কোনো একটা উদ্দেশ্য হাসিল হবে, যার জন্য স্নাইপারগুলো গুলি চালাচ্ছে। এখন একজন সদস্য ইতিমধ্যেই গুলি খেয়েছে। মোট 2 জন স্নাইপার 2 দিক থেকে গুলি করছিল, তবে তারা ঠিক কোন জায়গাটায় আছে এটা বোঝা যাচ্ছিল না। এমন একটা অবস্থা যে জনদের দরজা জানালায় দেখা মাত্রই গুলি করা হয়। খুবই অস্থির অবস্থা বিরাজ করছিল। জনরা ঠিক নড়চড় করতে পারছেন না, তবে জন একটি কাচের টুকরোয় স্নাইপারদের অবস্থান চিহ্নিত করে। এরপর আহত সদস্যটিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়, আর বাকি সদস্যরা স্নাইপারদেরকে মেরে ফেলার চেষ্টা চালাচ্ছে। এভাবে কভার, ব্যাকআপ, ফায়ার সব টেকনিক ব্যবহার করে স্নাইপারদেরকে প্রতিহত করার চেষ্টা চালানো হয়। এক পর্যায়ে রাশিয়ান পুলিশ ঘটনাস্থলে চলে এসেছিল, কিন্তু 2 পুলিশকে এই স্নাইপাররা শ্যুট করে মেরে ফেললে। মানে যে স্নাইপাররা জনদেরকে মারতে যাচ্ছে তারাই পুলিশকে মেরে ফেলল। কিন্তু ব্যাপারটা এখানে এরকম দেখায় যে জনরাই রাশিয়ান পুলিশদেরকে মেরেছে। তখন আর জনদের বুঝতে বাকি থাকে না যে এখানে হচ্ছেটা কি। তাদের ব্যবহার করে একটা যুদ্ধ লাগানোর চেষ্টা করা হচ্ছে, আমেরিকা বনাম রাশিয়া। আর 2 দেশেরই উপরি মহল সম্ভবত পরিকল্পিতভাবে এই কাণ্ডগুলো ঘটিয়ে যাচ্ছে, আর তাতে উপাদান হিসেবে বেছে নিয়েছে জনদেরকে, যেটা জনরা আগে বুঝতেই পারেনি। সিরিয়ায় রাশিয়ান সৈন্যদের মারা হবে, এরপর রাশিয়া প্রতিশোধ নিতে আমেরিকায় হামলা করবে। জনের স্ত্রী মৃত্যু, বাকি সদস্যদের মারা যাওয়া, এগুলো সব পরিকল্পনার অংশ। আর এখন জনরা রাশিয়া এসে কিছু করুক বা না করুক, এসব পুলিশদেরকে জনরাই মেরেছে এমনটা মনে হবে। মানে আমেরিকা বনাম রাশিয়া সংঘাত শুরু হয়ে গেল। 2 জন পুলিশ মারা যাওয়ায় চারদিক অসংখ্য পুলিশ এসে ঘিরে ফেলেছিল। জনরা আন্ডার অ্যাটাক। খুবই বাজেভাবে তারা আটকা পড়েছে, যেখানে প্রত্যেক দরজা জানালায় শত্রু স্নাইপাররা টার্গেট করে রেখেছে। বের হতে গেলেই তাদেরকে গুলি খেতে হবে। বেঁচে ফেরা প্রায় অসম্ভব। তবে ক্যারেনের নির্দেশনায় জন একটি দেয়াল ব্লাস্ট করে বের হওয়ার পথ তৈরি করে নেয়। সেই পথে জন ও ক্যারেন বেরিয়ে স্নাইপারদের দমানোর চেষ্টা চালাচ্ছে। তাদেরকে মারতে পারলে পথ ক্লিয়ার হবে, আর এভাবেই বিল্ডিং থেকে বের হতে হবে। ক্যারেন সরাসরি এক স্নাইপারকে মারতে এসেছিল, তবে তার বন্দুক জ্যাম হয়ে যায়। তখন তাদের মধ্যে লড়াই হয়। আক্রমণ পাল্টা আক্রমণের এক পর্যায়ে ক্যারেন তার চাকু দিয়ে স্নাইপারকে হত্যা করে ফেললে। ততক্ষণে জনও সেখানে চলে এসেছিল। এরপর তারা 2 জন বাকি সদস্যদের গার্ড করে বিল্ডিং থেকে বেরোনোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু চারদিকে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীরাও চলে এসেছিল। এরকম অবস্থায় বের হওয়া মানে মৃত্যু। তবে জন একটা উপায় বলে। সে জানায় ছাদে গিয়ে সে ক্যারেনদের জন্য একটি পথ বের করে দিতে পারবে। সেই পথে তারা পালিয়ে যাক। আর যদি কাউকে আটক বা মারা যেতেই হয় তাহলে সেটা হোক জন, কারণ সে রাশিয়ান ডিপ্লোম্যাটের হত্যাকারী, এটা রাশিয়া জানে। কিন্তু এখানে যে সবাই ইউএস মিলিটারি থেকে এসেছে বা তারা কতজন হবে এ ব্যাপারে রাশিয়ার কাছে কোনো অফিসিয়াল তথ্য নেই, যেহেতু জনরা সম্পূর্ণ সিক্রেট মিশনে এসেছিল।
তাই জন একা আটক হলে রাশিয়া তাকে শুধু একজন হত্যাকারী বা অপরাধীর নজরে দেখবে, আর সেও জানাবে সে একা নিজের ইচ্ছে এসব করেছে, আমেরিকার কোনো হাত নেই। এতে আমেরিকা ও রাশিয়ার সংঘাত লাগারও তেমন কোনো সম্ভাবনা উঠছে না। এরপর জন ছাদে এসে রাশিয়ান মিলিটারিদের অনবরত গুলি চালাতে থাকে। বেশ কিছু গ্রেনেডও ব্লাস্ট করা হয়। এতে পুরো বাহিনীর নজর চলে গিয়েছিল জনের উপর। আর এই সুযোগে ক্যারেনরা পাশের একটি পথ দিয়ে বেরিয়ে দ্রুত গাড়ি করে চলে যায়। এদিকে রাশিয়ান আর্মি চারদিক থেকে জনকে ঘিরে ফেলেছিল। তাদেরও জনের মধ্যে ব্যাপক লড়াই হয়। জন খুবই দক্ষতাপূর্ণ একজন অফিসার, বিশেষ করে নিশানাবাজে তার তুলনা হয় না। সে কিছু সেনাদের দমিয়ে এরপর কাচের চালা ভেঙে নিচে নেমে যায়। এখানেও বেশ কিছু সৈন্য ছিল। ধাপে ধাপে সে তার বুদ্ধিমত্তা আর ফাইটিং স্কিলকে কাজে লাগিয়ে তাদেরও দমিয়ে দিতে পারছে। তবে এত সব লড়াইয়ে জনের নাজেহাল অবস্থা হয়েছিল। সে গুলিবিদ্ধ হয়েছে এবং পাশাপাশি বাইরে এখনও পুলিশের পরিমাণ যথেষ্ট বেশি। কিন্তু জনের সাথে একটি ব্যাগ ছিল যাতে বেশ কিছু বিস্ফোরক আছে। জন দেয়াল বরাবর সেই ব্যাগটি ছুড়ে দেয়। এতে বিশাল বিস্ফোরণ হয়। ছাদ দেয়াল ভেঙে অনেক সৈন্য এতে মারা পড়েছে। পাশাপাশি তখন বের হওয়ার পথও তৈরি হয়েছিল। তবে রাশিয়ান বাহিনী মনে করে নেয় সম্ভবত জনও এই ঘটনায় মারা গিয়েছে। কিন্তু না, জন বেঁচে ছিল। একজন রাশিয়ান সৈন্যের পোশাক পরে সে ছদ্মবেশ নেয়। এরপর চুপচাপ বেরিয়ে একটি অ্যাম্বুলেন্সে উঠে এবং সেই গাড়িতে উক্ত স্থান ত্যাগ করে। পরে জন তাদের পূর্বের অবস্থান নেয়া কারখানা এটিতে চলে এসেছিল। এরপর সবাই একত্র হয় এবং সিদ্ধান্ত নেয় তারা পানি পথে আমেরিকা রওনা দিবে। পথে জন রিটারকে সরি জানায়। রিটার নিজেও দুই দেশের সরকারের এমন কুপরিকল্পনা বুঝতে পারেনি। সে শুধু উপরমহলের আদেশ পালন করে গিয়েছে যেখানে তারা সবাই ভিকটিম। জন আফসোস করছিল কারণ তার স্ত্রীর হত্যাকারী আসলে রাইকভ নয়, বরং তারই দেশের গভর্নমেন্ট, যার সেবায় সে এত বছর নিয়োজিত ছিল। আর সে এখন ফিরে যাচ্ছে, তাকে পুনরায় গ্রেপ্তার করে জেলে রেখে দেওয়া হবে। সে পুরোপুরি একটা চক্রান্তের শিকার হলো। তবে রিটার তখন জনকে বলে জাহাজের নিচে একটি টাকার ব্যাগ আছে, জন এটা নিয়ে পালিয়ে যাক। রিটাররা উপর মহলে জানাবে জন এই মিশনে বাঁচতে পারেনি। কয়েকদিন পরের ঘটনা, সেক্রেটারি থমাস একটি বারে ড্রিঙ্ক করছিল। খবরে বলা হয় রাশিয়া আমেরিকাকে দোষারোপ করছে তাদের সম্প্রতি বিল্ডিং হামলার জন্য, যদিও আমেরিকা তার দায় নিতে চাচ্ছেন না। পরে থমাস ওয়াশরুমে আসে আর সেখানে জন সামনে আসে। জনকে দেখে থমাস বেশ অবাক হয়, কারণ তাকে জানানো হয়েছে যে সে বেঁচে নেই। জন সরাসরি থমাসকে পাকড়াও করে নেয়। ইতিমধ্যেই ক্যারেনরা তদন্ত করে জেনেছিল এই জঘন্যতম মিশনের অন্যতম হোতা হচ্ছে থমাস। দুই সরকারের কুরুচিশীল মহলের সাহায্য নিয়ে সে এরকম একটা পরিকল্পনা দাঁড় করিয়েছে। এরপর থমাসকে গাড়িতে বেঁধে জন দূরে কোথাও নিয়ে যাচ্ছিল। সে থমাসকে জিজ্ঞেস করে এত বড় একটা ষড়যন্ত্রের পিছনের কারণ কি, কেন দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধাতে হবে? যুদ্ধ তো কখনই কোনো জাতির জন্য মঙ্গলজনক কিছু হতে পারে না। কিন্তু থমাস কোনোভাবেই কোনো কিছু জানাতে চাচ্ছিল না। তখন জন তাকে ভয় দেখিয়ে এসব খুলে বলতে বলে, নয়তো সে তার স্ত্রী কন্যাকে তার সামনে নিয়ে আসবে এবং এনে হত্যা করবে। তখন থমাস সবকিছু খুলে বলতে বাধ্য হয়। থমাস একটা প্রশ্ন করে, জন কি বলতে পারবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রকৃত অর্থে কারা জয়ী হয়েছিল? এটা আসলে কোনো দেশই নয়, বিজয়ী হয়েছিল ব্যবসায়ীরা। তারা যুদ্ধের নানা সামগ্রী, গোলাবারুদ, ট্যাঙ্ক, বিমান, জাহাজ এই সব কিছু যুদ্ধকারী দেশগুলোকে বিক্রি করে ব্যাপক অর্থ কামিয়ে নিয়েছে, যেগুলো আবার অদ্ভুত হলেও সত্য যে তাদের দেশের অর্থনীতিকেও এগুলো সমৃদ্ধ করেছিল। মানে থমাসের মতে আমেরিকা একটা যুদ্ধের পরিবেশ তৈরি হলে, হোক সেটা স্নায়ুযুদ্ধ, এতে করে মিলিটারি উৎপাদন যেমন অস্ত্র তৈরির কারখানা বাড়বে, সেগুলোতে বেশি লোক নিয়োগ হবে, প্রতিরক্ষা বিভাগের নিয়োগ বাড়বে, সব মিলিয়ে অর্থনৈতিক উন্নতি হবে। এটা সত্য, তবে এটা একটা কুরুচিপূর্ণ অর্থনৈতিক উন্নয়ন চিন্তা। আর এরকমই চিন্তা রাখত থমাস সহ ক্ষমতাশীল ব্যবসায়ীরা ও উপর মহলের অনেকেই। তাদের আরও একটা চিন্তা হচ্ছে আমেরিকার জনগণকে যদি একটা কমন শত্রু দেয়া যায়, মানে এমন একটা দেশের সাথে যুদ্ধ বাঁধাতে হবে যার প্রতি আমেরিকার প্রতিটি মানুষই শত্রু মনোভাব রাখে। তো এক্ষেত্রে রাশিয়ার সাথে তাদের স্নায়ুযুদ্ধ আবার শুরু হলে আমেরিকার জনগণ এতে একত্রিত হবে, একতা তৈরি করবে। আর এই একতা তাদের দেশের সার্বিক উন্নতিতে খুবই প্রয়োজন। বর্তমানে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আমেরিকার জনগণের মধ্যে তেমন একটা একতা দেখা যাচ্ছিল না। দেশের দুই ভাগের মানুষের মধ্যে নানা ইস্যু নিয়ে বিভেদ দেখা যাচ্ছিল, যেটা মঙ্গলজনক নয়। তাই তাদেরকে একটা কমন শত্রু দেয়া হলে, মানে রাশিয়ার সাথে যুদ্ধ পরিবেশ তীব্র হলে, দেশের মানুষ তখন এতে একতাবদ্ধ হবে। এভাবেই একতা ফিরে আসবে বলে থমাসের মতো কতিপয় কিছু প্রশাসনিক মানুষ চিন্তাধারা রাখছিল। মোট কথা, অভ্যন্তরীণ একতা বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতির জন্য রাশিয়া ও আমেরিকা দুই দেশই সম্মিলিতভাবে তাদের স্নায়ুযুদ্ধ তৈরির এই পরিকল্পনা সাজিয়েছে। তো এই ছিল কারণ। জন এরপর গাড়ি ঘুরিয়ে সরাসরি একটি নদীতে গিয়ে ফেলে দেয়। গাড়িতে প্রচুর পানি প্রবেশ করছিল। থমাসের আতঙ্কিত অবস্থা, সে বাঁচার জন্য আকুতি করছে। তখন জন থমাসকে তার স্ত্রীর নামটি, মানে প্যামের নাম উচ্চারণ করার জন্য বলে, যাকে এই কুপরিকল্পনায় প্রাণ দিতে হয়েছে।
থমাস বেশ কিছুবার প্যাম বলে চিৎকার করে, কিন্তু জন তারপরও তাকে বাঁচায় না। শ্বাসরোধে থমাসের মৃত্যু হল। পরে পুরো গাড়িটি পানিতে তলিয়ে একদম নিচে এসে থেকে যায়। এর পরের দৃশ্যে দেখা যাচ্ছে একটি কবরস্থান, যেখানে জন এবং তার স্ত্রী প্যামের কবর রয়েছে। মৃত্যুর পর তাদেরকে সামরিক সম্মাননা দেয়া হচ্ছিল। এখানে ক্যারেনও উপস্থিত আছে। তবে পরে ক্যারেন গাড়িতে আসলে দেখা যায় তার পিছনে বসেছিল জন, মানে জন মারা যায়নি। থমাসের মৃত্যুর সময় জন গাড়িতেই ছিল। একসময় সেখানে ক্যারেন আসে এবং সেই জনকে উদ্ধার করে বাঁচিয়ে নেয়। জন থমাসের মৃত্যুর আগে তার সকল কথাগুলো প্রমাণ হিসেবে একটি রেকর্ডারে রেকর্ড করে রাখে। পরে এই প্রমাণ উপরিমহলে শোনানো হয়, এবং যদি প্রশাসন না চায় তাদের এত বড় কুপরিকল্পনা জনগণের সামনে আসুক, তাহলে একটা বিশেষ কাজ করে দিতে হবে। এরপর আমরা ক্যারেনকে দেখি, যে কিনা জনের একটি সম্পূর্ণ আলাদা পরিচয় নিয়ে এসে তাকে দিচ্ছিল। জনের পরিচয় বদলিয়ে তার নাম দেওয়া হয়েছে জন ক্লার্ক। জন রাশিয়ান কূটনীতিবিদকে হত্যা করেছিল, পাশাপাশি সে ভিতরের কুপরিকল্পনাও জেনে গিয়েছে। তাই তার নিরাপত্তার জন্য একটি আলাদা পরিচয় দরকার, আর এটাই রিটার উপরিমহলকে বলে বিনিময় হিসেবে করে নিয়েছিল। এতে তারা সিক্রেটটা ফাঁস করবে না, অন্যদিকে জন আলাদা পরিচয়ে বাঁচবে। তবে এছাড়াও জনকে লুকিয়ে দেওয়ার আরও একটা কারণ ছিল। 1 বছর পরে দেখা যায় জন আমেরিকা ফিরে এসেছে। তার সাথে দেখা করতে এসেছিল রিটার। জন রিটারকে সাথে নিয়ে একটি মাল্টিন্যাশনাল কাউন্টার টেররিস্ট টিম তৈরি করতে চায়, যেখানে জনদের মতো দেশ ও বিদেশের বিশেষ দক্ষতা সম্পন্ন সামরিক সদস্যরা কাজ করবে, যাদের মূল লক্ষ্য হবে বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, যেমন এই উপরমহলের নানা কুপরিকল্পনা অথবা জঙ্গিবাদ, এসব রুখে দেয়া। জন এই টিমের নাম দিয়েছিল রেইনবো। রিটার এই কাজে সম্মতি জানায়। তো এই ছিল পুরো মুভির ঘটনা প্রবাহ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। কমেন্টে মতামত জানাবেন। কোনো প্রশ্ন বা সামনে কী ধরনের মুভি ব্যাখ্যা চান, এগুলো কমেন্টে বলতে পারেন। আর সরাসরি আমার সাথে কথা বলতে চাইলে এটা আমার ইনস্টাগ্রাম, ফলো করে রাখুন। অবিরাম ভালোবাসা সবাইকে।